রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সতী। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। এই সজীব মন্ত্রের ক্রিয়া যে এত সত্বর শুরু হইবে তাহা কে জানিত। রায়বাহাদুর তখনও জীবিত, পেনশন লইয়া পাবনার বাটিতে আসিয়া বসিয়াছেন। হরিশের এক উকিল বন্ধুর পিতৃশ্রাদ্ধ উপলক্ষে কলকাতা হইতে একজন ভালো কীর্তনওয়ালী আসিয়াছিল। সে দেখিতে সুশ্রী এবং বয়স কম। অনেকেরই ইচ্ছা ছিল কাজকর্ম অন্তে একদিন ভালো করিয়া তাহার কীর্তন শোনা। পরদিন হরিশের গান শুনিবার নিমন্ত্রণ হইল। শুনিয়া বাড়ি ফিরিতে একটু অধিক রাত্রি হইয়া গেল। নির্মলা উপরের খোলা বারান্দায় রাস্তার দিকে চাহিয়া দাঁড়াইয়াছিল। স্বামীকে উপরে উঠিতে দেখিয়াই জিজ্ঞাসা করিল, গান লাগলো কেমন? হরিশ খুশি হইয়া কইল, খাসা গায়। দেখতে কেমন? মন্দ না, ভালোই। নির্মলা কহিল, তাহলে রাতটা একেবারে কাটিয়েই এলে তো পারতে। এই অপ্রত্যাশিত কুৎসিত মন্তব্যে হরিশ ক্ষুব্ধ হইবে কি বিস্ময় অভিভূত হইয়া গেল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, কিরকম? নির্মলা সক্রোধে বলিল, ভালোই। আমি কচি খুকি নই, জানি সব, বুঝি সব। তোমার চোখে আমার চোখে ধুলো দেবে তুমি? আচ্ছা। উমা পাশের ঘর হইতে ছুটিয়া আসিয়া সবাই কহিল, তুমি করছো কি বৌদি? বাবা শুনতে পাবেন যে। নির্মলা জবাব দিল, পেলেনি বা শুনতে? আমি তো চুপি চুপি কথা কইছি নে। এই উত্তরের প্রত্যুত্তরে যে উমা কি বলিবে ভাবিয়া পাইল না। কিন্তু পাছে তাহার উচ্চস্বরে বৃদ্ধ পিতার ঘুম ভাঙিয়া যায়, এই ভয়ে সে পরক্ষণেই জোর হাতে ক্ষুদ্র চাপা গলায় মিনতি করিয়া কহিল, রক্ষে করো বৌদি, এত রাত্রে চেঁচিয়ে আর কেলেঙ্কারি করো না। বধূর কণ্ঠস্বর ইহাতে বাড়িল বই কমিল না। কহিল, কিসের কেলেঙ্কারি? তুমি বলবে না কেন ঠাকুরজি? তোমার বুকের ভেতরটা তো আর জ্বলে পুড়ে যাচ্ছে না? বলিতে বলিতে সে কাঁদিয়া ফেলিয়া দ্রুত বেগে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বারে খিল বন্ধ করিয়া দিল। হরিশ কাঠের পুতুলের মতো নিঃশব্দে নিচে আসিয়া বাকি রাতটুকু মক্কেলদের বসিবার বেঞ্চের ওপর শুইয়া কাটাইল। অতঃপর দিন দশেকের মতো উভয়ের বাক্যালাপ স্থগিত হইয়া গেল। কিন্তু হরিশকেও আর সন্ধ্যার পরে বাইরে পাওয়া যায় না। গেলেও তাহার শঙ্কাকুল ব্যাকুলতা লোকের হাসির বস্তু হইয়া উঠিল। বন্ধুরা রাগ করিয়া বলিতে লাগিলেন, হরিশ যত বুড়ো হচ্ছ, রোগও যে তত বেড়ে যাচ্ছে হে। হরিশ অধিকাংশ স্থলেই জবাব দিত না, কেবল খোঁচা বেশি করিয়া বিধিলেই বলিত, এই ঘেন্নায় আমাকে যদি তোমরা ত্যাগ করতে পারো তো তোমরাও বাঁচো, আমিও বাঁচি। বন্ধুরা কইতেন, বৃথা বৃথা, ওকে লজ্জা দিতে গিয়ে এখন নিজেরাই লজ্জায় মরি। সেবার বসন্ত রোগে লোক মরিতে লাগিল খুব বেশি। হরিশকেও রোগে ধরিল। কবিরাজ আসিয়া পরীক্ষা করিয়া মুখ গম্ভীর করিলেন, কহিলেন, মারাত্মক, রক্ষা পাওয়া কঠিন। রায়বাহাদুর তখন পরলোকে। হরিশের বৃদ্ধা মাতা আচার খাইয়া পড়িলেন। নির্মলা ঘর হইতে বাহির হইয়া কহিল, আমি যদি সতী মায়ের সতী কন্যা হই, আমার নোয়া সিঁদুর ঘুচবে সাধ্ধিকার। তোমরা ওকে দেখো, আমি চললুম। এই বলিয়া সে শীতলার মন্দিরে গিয়া হত্যা দিয়া পড়িল। কহিল, উনি বাঁচেন তো আবার বাড়ি ফিরব, নইলে এখান থেকে ওর সঙ্গে যাব। 7 দিনের মধ্যে দেবতার চরণামৃত ভিন্ন কেহ তাহাকে জল পর্যন্ত খাওয়াইতে পারিল না। কবিরাজ আসিয়া বলিলেন, মা, তোমার স্বামীর আরোগ্য হয়েছেন, এবার তুমি ঘরে চলো। লোকে ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা পায়ের ধুলা লইল, তাহার মাথায় থাবা থাবা সিঁদুর ঘষিয়া দিল। কহিল, মানুষ তো নয়, যেন সাক্ষাৎ মা। বৃদ্ধেরা বলিলেন, সাবিত্রীর উপাখ্যান মিথ্যে না কলিতে ধর্ম গেছে বলেই একেবারে 16 আনা গেছে? জমের মুখ থেকে স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো। বন্ধুরা লাইব্রেরি ঘরে বলা বলি করিতে লাগিল,
সাধে আর মানুষের স্ত্রীর গোলাম হয় হে? বিয়ে তো আমরাও করেছি, কিন্তু এমন নইলে আর স্ত্রী। এখন বোঝা গেল কেন হরিশ সন্ধ্যার পরে বাইরে থাকতো না। বীরেন উকিল ভক্ত লোক। গত বৎসর ছুটিতে কাশী গিয়া সে সন্ন্যাসীর কাছে মন্ত্র লইয়া আসিয়াছে। টেবিলে প্রচণ্ড করাঘাত করিয়া কহিল, আমি জানতাম হরিশ মরতেই পারে না। সত্যিকার সতীত্ব জিনিসটি কি সোজা ব্যাপার হে? বাড়ি থেকে বলে গেল, যদি সতী মায়ের সতীকন্যা হইত, শরীর শিউরে ওঠে। তারিণী চ্যাটুর্যের বয়স হইয়াছে, আফিংখোর লোক। একাধারে বসিয়া নিবিষ্ট চিত্তে তামাক খাইতেছিল। হুকাটা বেয়ারার হাতে দিয়া নিঃশ্বাস ফেলিয়া বলিল, শাস্ত্রমতে সহধর্মিনী কথাটা ভারী শক্ত। আমার দেখো না, কেবল মেয়েই 7টা, বিয়ে দিতে দিতেই ফতুর হয়ে গেলাম। অনেক দিন পরে ভালো হইয়া আবার যখন হরিশ আদালতে উপস্থিত হইল, তখন কত লোকে যে তাহাকে অভিনন্দিত করিল তাহার সংখ্যা নাই। ব্রজেন্দ্রবাবু সখেদে কহিলেন, ভাই হরিশ, স্ত্রৈণ বলে তোমাকে অনেক লজ্জা দিয়েছি, মাপ করো। লক্ষ্য কেন, কোটি কোটির মধ্যেও তোমার মতো ভাগ্যবান নেই, তুমি ধন্য। ভক্ত বীরেন বলিল, সীতা সাবিত্রীর কথা না হয় ছেড়েই দাও, কিন্তু খনা, লীলাবতী, গার্গী আমাদের দেশেই জন্মেছিলেন। ভাই, স্বরাজ ফরাজ যাই বলো, কিছুতেই হবে না মেয়েদের যতদিন না আবার তেমনই তৈরি করতে পারবো। আমার তো মনে হয় শীঘ্রই পাবনায় একটা আদর্শ নারী শিক্ষা সমিতি গড়ে তোলা প্রয়োজন, এবং যে আদর্শ মহিলা তার পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন তার নাম তো আমরা সবাই জানি। বৃদ্ধ তারিণী চ্যাটুর্যে বলিলেন, সেই সঙ্গে একটা পণ প্রথা নিবারণী সমিতিও হওয়া আবশ্যক। দেশটা ছাড়খাড় হয়ে গেল। ব্রজেন কহিলেন, হরিশ, তোমার তো ছেলেবেলায় খাসা লেখার হাত ছিল, তোমার উচিত তোমার এই রিকভারি সম্বন্ধে একটা আর্টিকেল লিখে আনন্দবাজার পত্রিকায় ছাপিয়ে দেওয়া। হরিশ কোনো কথারই জবাব দিতে পারিল না। কৃতজ্ঞতায় তাহার 2 চক্ষু ছলছল করিতে লাগিল। মৃত জমিদার গোসাই চরণের বিধবা পুত্রবধূর সহিত অন্যান্য পুত্রদের বিষয় সংক্রান্ত মামলা বাঁধিয়াছিল। হরিশ ছিল বিধবার উকিল। জমিদারের আমলা কে যে কোন পক্ষে জানা কঠিন বলিয়া গোপনে পরামর্শের জন্য বিধবা নিজেই ইতিপূর্বে 2-1 বার উকিলের বাড়ি আসিয়াছিলেন। আজ সকালেও তাহার গাড়ি আসিয়া হরিশের সদর দরজায় থামিল। হরিশ সসম্ভ্রমে তাহাকে নিজের বসিবার ঘরে আনিয়া বসাইলেন। আলোচনা পাছে ও ঘরে মোহরীর কানে যায়, এই ভয়ে উভয় সাবধানে ধীরে ধীরে কথা কহিতেছিলেন। বিধবার কি একটা অসংলগ্ন প্রশ্নে হরিশ হাসিয়া ফেলিয়া জবাব দিবার চেষ্টা করিতেই পাশের ঘরে পর্দার আড়াল হইতে অকস্মাৎ তীক্ষ্ণ কণ্ঠের শব্দ আসিল, আমি সব শুনেছি। বিধবা চমকিয়া উঠিলেন। হরিশ লজ্জা ও শঙ্কায় কাঠ হইয়া গেল। একজোড়া অতি সতর্ক চক্ষুকর্ণ যে তাহাকে অহরহ পাহারা দিয়া আছে, এ কথা সে মুহূর্তের জন্য ভুলিয়াছিল। পর্দা ঠেলিয়া নির্মলা রণমূর্তিতে বাহির হইয়া আসিল। হাত নাড়িয়া কণ্ঠস্বরে বিষ ঢালিয়া দিয়া কহিল, ফুসফুস করে কথা কই আমাকে ফাঁকি দেবে? মনেও করো না, কই আমার সঙ্গে তো কখনো এমন হেসে কথা কইতে দেখিনি। অভিযোগ নিতান্ত মিথ্যা নয়। বিধবা সভয় কহিলেন, এ কি কাণ্ড হরিশবাবু? হরিশ বিমূঢ়ের মতো ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিল, পাগল। নির্মলা কহিল, পাগল? পাগলই বটে, কিন্তু করলে কে শুনি? এই বলিয়া সে হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিয়া সহসা হাঁটু গাড়িয়া বিধবার পায়ের কাছে ঢিপ ঢিপ করিয়া মাথা খুঁড়িতে লাগিল। মোহরী কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। একজন জুনিয়র উকিল সেই মাত্র আসিয়াছিল। সে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। বোস কোম্পানির বিল সরকার তাহারই কাঁধের উপর দিয়া উকি মারিতে লাগিল, এবং তাহাদেরই চোখের সম্মুখে নির্মলা মাথা খুঁড়িতে লাগিল। আমি সব জানি, আমি সব বুঝি, থাকো, তোমরাই সুখে থাকো। কিন্তু সতী মায়ের সতী কন্যা যদি হই, যদি মনে জ্ঞানে 1 বই না 2 জেনে থাকি, যদি
এদিকে বিধবা নিজেও কাঁদিয়া ফেলিয়া বলিতে লাগিলেন, এ কি ব্যাপার হরিশবাবু, এ কি দুর্নাম দেওয়া, এ কি আমার? হরিশ কাহারও কোনো প্রতিবাদ করিল না, অধমুখে দাঁড়াইয়া শুধু তাহার মনে হইতে লাগিল, পৃথিবী দ্বিধা হও না কিসের জন্য? লজ্জায় ঘৃণায় ক্রোধে সেদিন হরিশ সেই ঘরে স্তব্ধ হইয়া রহিল, আদালতে বাহির হইবার কথা ভাবিতেও পারিল না। মধ্যাহ্নে উমা আসিয়া বহু সাধ্য সাধনা এবং মাথার দিব্য দিয়া কিছু খাওয়াইয়া গেল। সন্ধ্যার প্রাক্কালে বামুন ঠাকুর রূপার বাটিতে করিয়া খানিকটা জল আনিয়া পায়ের কাছে রাখিল। হরিশের প্রথমে ইচ্ছা হইল লাথি মারিয়া ফেলিয়া দেয়, কিন্তু আত্মসংবরণ করিয়া আজও পায়ের বুড়া আঙুলটা ডুবাইয়া দিল। স্বামীর পদতক পান না করিয়া নির্মলা কোনোদিন জল স্পর্শ করিত না। রাত্রি বাইরের ঘরে একাকী শয়ন করিয়া হরিশ ভাবিতেছিল তাহার এই দুঃখময় দুর্ভর জীবনের অবসান হইবে কবে। এমনই অনেক দিন অনেক রকমেই ভাবিয়াছে, কিন্তু তাহার এই সতী স্ত্রীর একনিষ্ঠ পতিপ্রেমের সুদুঃসহ নাগপাশের বাঁধন হইতে মুক্তির কোনো পথই তাহার চোখে পড়ে নাই। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।